বলেছিলাম আর তারপরে আর হার্বার্ট ব্রাউনের সঙ্গে আমার প্রথম কমিউনিকেশন হয়। উনি লেডি লিউয়ার উপর ফিল্মিং করেছে। এমন সিংহী যার পরিবারকে পুরো একদম পোঁচাটা শেষ করে দিয়েছে, ও একা, এবং এই একাকিত্ব থেকেই ও পুরো ফিল্মিং টিমের কাছে চলে আসতো। পরে ওখানে সিংহদেরকে রিলোকেট করা হয়, দুটো মেল লাইনকে রিলোকেট করা হয়েছিল। পরে দেখা যায় যে অ্যাকচুয়ালি লেডি লিউয়া নিজেই ইনফার্টাইল, কোনো সন্তান ধারণ করা তার পক্ষে সম্ভব হয়নি। পরে সেপো এবং সেপিওয়া বলে দুটো 18 মাস বয়সী সিংহীকে ওখানে রিলোকেট করা হয়। তারা বড় হওয়ার পর তাদের মধ্যে একটা মেল সেপিওয়ার সাথে আঙ্গোলা রিজার্ভের দিকে চলে যায় এবং মারা পড়ে, মানে ক্যাটল কিলার। দে টার্নড আউট টু বি ক্যাটল কিলার। তারা মারা যায় এবং সেপো রয়ে যায় আলটিমেটলি। তো পরে যে জিনিসটা কখনো লায়ন প্রাইডে হয় না, যে সিংহীরা সাধারণত রক্তের সম্পর্কে সম্পৃক্ত হয়, এবং সেইখানে দাঁড়িয়ে এখানে কি বিষয়টা হচ্ছে খুব ইন্টারেস্টিং। সেপো লেডি লিউয়া কোনো সম্পর্ক নেই, কিন্তু হার্বার্ট ব্রাউয়ার লাস্ট যে জিনিসটা দেখতে চেয়েছিলেন, প্রাইড ফরমেশনটা সত্যিকারেরই হচ্ছে কিনা কোনো জায়গায়, সব থেকে ভালো বোঝা যাবে যদি সিংহীরা শিকারে কোঅর্ডিনেট হয়। এবং এখানে এক্স্যাক্টলি 2009 সালে সেই জিনিসটাই হয়েছিল। এবং সেখানে লেডি লিউয়ার তো কোনো রকমভাবে কোনো ইস্যু নেই, চাইল্ডলেস মাদার বলা যেতে পারে। সেপোর বাচ্চাগুলোকে একদম বেবি সিটারের মতো করে ও বড় করেছে। একটা এমন ইনসিডেন্ট হয়েছিল যে আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না কোনখান থেকে কোনখানে, ওর শিকারের জন্য প্রায় 30 কিলোমিটার দূরে, 30-40 কিলোমিটার হবে, তো জাস্ট পুরো বেবি সিটারের মতো বাচ্চাদেরকে দেখে করে রেখেছিল। এবং দুদিন পর ব্যাক করে যখন, এবং ওই প্রাইডে আরও একটা জিনিস ঘটেছিল, কোয়ালিশন পার্টনারটাকে হারানোর পর যখন প্রাইড মেল একা, তখন আরেকটা বাইরের মেলকে এখানে ইনপুট করা হয় এবং তার সঙ্গেও প্রিভিয়াস প্রাইড মেলের একটা ভালো কোঅর্ডিনেশন করে। তো আমার এই প্রসঙ্গে একজনের কথা মনে পড়ে যাচ্ছে, আমার তমলুক বেসড একজন টিচার এবং খুব প্রিয় সিনিয়র আমাদের শুভদীপ মণ্ডল অধিকারী, গুড্ডুদা বলে ডাকি আমি। বেসিক্যালি উনি বোটানিক টিচার। তো গুড্ডুদা একটা কথা বলেছিল যে অ্যানিম্যাল বিহেভিয়ার টার্মটাই প্রচণ্ড রকমভাবে অপ্রাসঙ্গিক, কারণ প্রত্যেকটা অ্যানিম্যালের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক ফিচার্স রয়েছে, তাদের নিজেদের সাইকোলজির একটা এক্সপ্রেশন রয়েছে। অ্যানিম্যাল বিহেভিয়ার আমরা আমাদের সুবিধার জন্য করি, হিউম্যান বিহেভিয়ার বলে কি কিছু হয় সেই অর্থে? আমরা জাস্ট একটা আমব্রেলা টার্ম ক্রিয়েট করি কিছু জায়গাকে মিউচুয়াল করার জন্য। অ্যানিম্যাল বিহেভিয়ারের ক্ষেত্রেও টার্মটা ঠিক সেরকমভাবে ভীষণভাবে ইলিউশন, ভীষণ ইলিউশন। আমি এই মুহূর্তে একটু আন্টিকে রিকোয়েস্ট করবো তোমার ওয়ান প্ল্যানেটের সঙ্গে জার্নির ব্যাপারটা নিয়ে। আমি যা বলার অনেকটাই হয়তো বলে দিয়েছি এখানে, কিন্তু অনেক কিছু তো না বলা হয়ে যায়, যদি তুমি কিছু বলো। ওয়ান প্ল্যানেটের জার্নিটা ভীষণ, মানে এরকম একটা আকস্মিক চলে যাওয়াটা, মানে এটা তো আমার আজও প্রায় 3 বছর ক্রস করে গেছে, আমার কাছে এটা রিয়ালিটি আজও নয়। তো এরকম একটা হলো, মানে ঠিক করা হচ্ছে একটা স্মৃতিচারণ, কিন্তু একটা কিছু যেটা আমাদের প্রত্যেক দিন প্রত্যেক মাস একটা মাস এরকম থাকবে সামনে, এরকম একটা মাথায় চিন্তাটা ছিল। তারপরে আমি একটা ক্যালেন্ডার, ডিসেম্বর ছিল তো, একটা ক্যালেন্ডার দেখেছিলাম, তাতে এরকম ধরনের একটা কনসেপ্ট ছিল, ক্যালেন্ডার আর ছবি ছিল। তখনই সেটাই আমি তোমাকে পাঠিয়েছিলাম, সত্যজিৎ রায়ের, রাইট, ওইটা আমি তোমাকে পাঠিয়েছিলাম যে এরকম একটা, এটা জাস্ট একটা কনসেপচুয়াল একটা আইডিয়া পাঠালাম। তো এরকম একটা ওভারঅল একটা এরকম জিনিসটাকে বেস করে একটা ক্যালেন্ডারের কথা ভাবছি, যেটা আমাদের সবসময় সাথে থাকে। সেইটা থেকে শুরু, কিন্তু এটা টার্ন নিয়েছে অন্যদিকে। টার্ন নিয়েছে এই কারণে যে অমিতাভর যেটা ভীষণ রকম, ওর দুটো জিনিস ভীষণ ছিল, মানে খুব কথা হতো এই নিয়ে, যে হি ওয়াজ ভেরি ভেরি থটফুল অ্যাবাউট দ্য ফিউচার জেনারেশন। বলতো যে আমরা যখন ওদের মতন ছিলাম, আমরা জঙ্গল পেয়েছি, গাছ পেয়েছি, গাছে চড়তে পেরেছি, এরা পারে না, এদের জন্য কি থাকছে, এরা কি করবে, এই চিন্তাটা খুব মাথায় ঢুকতো। এটা একটা। আরেকটা হচ্ছে যে প্রকৃতি হচ্ছে এনি কাইন্ড অফ প্রকৃতি, আর মানে বাগান নয়, অরণ্য যেটা, সেইটা। তো এই দুটোকে কম্বাইন করে যেটা রাখার ভাবনাটা, সেটা ওই যে ক্যালেন্ডারের ফর্মে, সেটাই ছিল চিন্তার বীজটা। তারপরে তো তোমার সাথে কথা শুরু হলো, সেই কথাটা খুব স্পিডি বলতে মানে মানে আমার মনে হয় আমরা বোধহয় প্রত্যেকদিনই কথা বলতাম, সেই অনেক রাত্রি করে, সেই 4.5 ঘন্টার টাইম ডিফারেন্স, হোয়াটসঅ্যাপে করা যেত না, আমি স্কাইপে করতাম, ইন্টারনেট কানেকশন হতো না কিছু। আমার ওখানকার রাত্রি তখন, আমার ওখানে অনেক রাত্রি, মানে এখানে তো ভোরই হয়ে গেছে। তো ইভেন হোল নাইট থ্রু ইভেন কথা হয়েছে, কারণ ওটা করা হবে, কিন্তু ওটা মানে ভালোবেসে করা হয়েছে, টায়ার্ড ফিল করা হয়েছে। কতবার রিচেকিং, কতবার প্রুফ চেকিং,
সাংঘাতিক, মানে আর অমিতাভ যেটা খুব মেটিকুলাস, প্রত্যেকটা জিনিসের 1 2 3 4 টাইমস সেটাই করেছি আমরা। আর তুমি করার সময় আমাদের কথাটা হচ্ছিল যে কেউ একটা করাচ্ছি, কেন আমাদের মাথায় আইডিয়াগুলো আসছে, কেন এত স্পন্টেনিয়াসলি মাথার মধ্যে ক্লিক করছে এগুলো, তো কোনো একটা ভাবে আমাদেরকে গাইড করছে। কথাটা তুমি তখনও খুব বলতে, তো সেইভাবে এটা শ্যুটটা হয়েছে। এবং আরেকটা যেটা আমাদের খুব একটা কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটা হচ্ছে যে কি করে জঙ্গল যাদের হাতে, যারা অরণ্যক মানে দ্য ফ্রিঞ্জ অফ দ্য ফরেস্ট যারা থাকে জঙ্গল নিয়ে, সেই ভিলেজের লোকদের জন্য কি করা যায়, তাদের কথা কিভাবে জানা যায়, তাদের গল্পটা কি। ওরা তো অনেকেই অ্যানালফাবেট বা মানে একেবারে জঙ্গলের ভাষায় চলে আর কি, তো তাদের কাছে কিভাবে যাওয়া যায়, তাদের কথাটা কি, গল্পটা কি শোনা যায়, গল্প মানে রিয়ালিটি, সেটা আমাদের রয়েছে, সেই সার্চটা আমাদের রয়েছে। সেটা কবে আপনাদের কাছাকাছি হবো জানি না। তো অন দ্য ওয়ে আমাদের 4 বার এটা হয়েছে, উইচ ইজ ভেরি নাইস। কেউ একজন বলেছিল এগুলো হচ্ছে কালেকশন সিরিজ, এগুলো ঠিক চলে যাওয়ার সিরিজ নয়। আর ডিজিটাল করার কারণ যে যাতে সহজে সারা পৃথিবীকে পৌঁছে দেওয়া যায় এবং ইনট্যাক্ট রয়েছে, মানে ওখানে তো পিডিএফই রয়েছে, তো চেঞ্জ করা যাবে না, মানে ফাইনাল ভার্সনটা, তাই না? তো সেটা তো একটা ভাবনা আছে যে কোনো একটা সময় যদি এটাকে একটা বুক ফর্মে কয়েকটাই হবে সেরকম যদি করা যায়, যেটাতে আমরা যেটা 6 বছর হওয়ার পরে আমরা যেটা হারিয়ে ফেলছি, যে আমাদের ফিঙ্গার টিপের ফিলিংটা, এক্স্যাক্টলি মিউজিক, the smell, the smell and the exactly ওইটা exactly যদি ওই ফর্মে যে নিজে নিজে দেখছি যে একটা মোমবাতির আলোতে আমার ডিজিটাল কিছু ডিভাইস নেই, সেটাও একটা অরণ্য ফিলিং। তো ওটা ন্যাশনাল পার্কের কোথাও একটা জঙ্গলে যদি নতুন পার্ক উল্টে উল্টে দেখা হয়, ওই গল্পগুলো শোনা যায়, তাহলে খুব ভালো হবে। তো সেটা আমাদের জার্নির সামনে রয়েছে। আর ওটার মধ্যে যে একটা কিরকম একটা টিম একটা ভাবনা ছিল, সেটা আমার সব থেকে ভালো লেগেছে। যে অত ভাবনা চিন্তা নয়, কি হবে ভালো হবে খারাপ হবে যায় না, ইচ্ছা করি এরকম টাইপের, অ্যান্ড দ্যাটস দ্য বিউটি। আর সেটা হচ্ছে তোমাদের এই ইয়াং এনার্জিটা, যেটা আমার খুব ভালো লাগে। এবং অমিতাভ ডেফিনেটলি, মানে ও তো বসেও আছে অবশ্য, তো সেরকম একটা ফিলিং, তো এটাই আমি বলছি। 5 বছর যখন কোনো একটা কিছু হয় সেটাকে বলা হয় পেপার জুবিলি। সেদিক থেকে দেখতে গেলে আমরা এখনো অনেক নবীন একটা ওরিয়েন্টেশনে রয়েছি। আন্টি যে ভাবনার কথা বললেন সেটা একটা কনসার্ন আমাদের ডেফিনেটলি, যে বনপ্রান্তিক মানুষ যারা রয়েছে, কিংবা শুধু বনপ্রান্তিক মানুষদের কথাই কেন বলবো, যেটা ফুড পেট্রোলিং অফিসার রয়েছেন বিভিন্ন ন্যাশনাল পার্কে থ্রু আউট দ্য ইন্ডিয়া, তাদের ওয়েলফেয়ারের জন্য, তাদের বাড়ির ছেলেমেয়েরা যাতে ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারে, যাতে তাদের শিক্ষা গ্রহণের পদ্ধতিটা একদম সিমলেসভাবে হয়, সেই জন্য আমরা একটা চিন্তাভাবনা করছি, যেটাকে যদি ওয়ান প্ল্যানেটকে আমরা আরও বৃহত্তর স্তরে পরবর্তীকালে একটা চ্যারিটেবল ফাউন্ডেশনের দিকে নিয়ে যেতে পারি, সেটা আমরা চেষ্টা করবো ডেফিনেটলি। এক্ষুনি কোনো রূপরেখা পাওয়া সম্ভব না, এবং আগামী সিরিজ এই জিনিসটার উপরেও হতে পারে। এবং আরও একটি ভাবনা আমার রয়েছে, যেটা এখন সম্ভবত ওয়াইল্ড লাইফ কনজারভেশন এবং ফটোগ্রাফির অন্যতম বার্নিং ইস্যু, যে ফটোগ্রাফিক এথিক্স এবং টেলিভিশন এথিক্স। আমি সব্যসাচী চক্রবর্তী এই বিষয়ে খুব সুন্দর একটা কথা আনন্দবাজার পত্রিকার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, যে জঙ্গলটা ওদের বাড়ি। তো যদি আমি তার কথার সেই অনুষঙ্গ ধরেই আরও একবার এখানে আমাকে পুরো ব্যাপারটা নিয়ে বলতে হয়, তো যখন আমরা জঙ্গলটা ওদের বাড়ি মনে করে তাদের এলাকাতে যাচ্ছি, তখন আমাদের উচিত অতিথির মতো বিহেভ করা। আমাদের আচরণটা হবে সাবমিসিভ। নেচার, ওয়াইল্ড লাইফ সবসময় সবথেকে বড় প্রণিধানযোগ্য জায়গায় থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক সময় নিজেদেরকে ওই আরও একবার আমাদের অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি, আমাদের মনুষ্যত্বের বড়াই ঘটাতে গিয়ে, নিজেদের অহমিকার প্রকাশ ঘটাতে গিয়ে, সেখানে গিয়ে সেই জায়গাটাকে বড্ড বেশি নিজেদের মতো করে মনে করে নিয়ে যা ইচ্ছা তাই করে বসি। প্লাস্টিক ছেড়ে আসছি, কখনো নেস্টিং বার্ডের ফটোগ্রাফির ক্ষেত্রে চূড়ান্ত ডিস্টারবেন্স ক্রিয়েট করছি, কখনো প্রচণ্ড রকমভাবে পর্যটকদের ভিড় ঘটিয়ে দিয়ে আমরা কোনো একটা টাইগার ফ্যামিলি যখন ক্রস করছে মা বাচ্চাদেরকে নিয়ে, সেখানে আমরা হ্যাংলার মতো ঝাঁপিয়ে পড়ছি। তো এই টেলিভিশন এথিক্স অ্যান্ড ফটোগ্রাফিক এথিক্সের উপর একটি সম্ভবত আগামী সিরিজটাই আমরা এই জায়গার উপর করবো, কারণ চ্যারিটেবল ফাউন্ডেশন হতে আমাদের
আরও অনেকটা সময় লাগবে, আমাদের ওয়ান প্ল্যানেটকে নিয়ে স্মৃতিচারণা চলতে থাকবে, কিন্তু এই রেকর্ডিংয়ের অংশটি আমি আপাতত এখানেই বন্ধ করবার জন্য অনুরোধ করি।